গণটিকার প্রথম দিনে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। ভ্যাকসিন ও রেজিস্ট্রেশন জটিলতায় বিশৃঙ্খলা, অসন্তোষ, 2 ডোজ দেওয়ারও অভিযোগ আছে। এই শহর দিনে ওই শহরে আইসি দেশে সবানে বহুত দেশে এবার আমার বাসুরের ছেলে কেইন বসেন আবার এই শহরে ওইন বসে আর এই ইন্দু ভিডিও আবার একটা দিছে। ভ্যাকসিন নাই, এই জনগণের কষ্ট দেওয়া না, 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানো। করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 261 জনের মৃত্যু। বিএসএমএমইউতে 40টি আইসিইউ সহ প্রায় 400 বেডের ফিল্ড হাসপাতাল চালু। এবং যারা মুমূর্ষু রোগী তারাই এখানে আসবে এবং তাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। পরিমণির সঙ্গে সখ্যের অভিযোগে তদন্ত কর্মকর্তা সাকলাইনকে ডিবি থেকে অব্যাহতি। রাঘব বোয়ালরাও রেহাই পাবে না বলছে সিআইডি। ডেইরি ফার্মের আড়ালে অস্ত্র মাদকের ব্যবসা চালাতো মডেল পিয়াসা চক্র। ডিজে পার্টিতে ফাঁদ পাতা হতো হাই প্রোফাইল অতিথিদের জন্য। পাল্টাপাল্টে হামলায় উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল লেবানন সীমান্তে। ট্যাঙ্ক বহর নিয়ে রণপ্রস্তুতি তেল আবিবের, সংযত হতে বলল জাতিসংঘ। জানাচ্ছিলাম শিরোনামগুলো। দর্শক, আপনারা ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই থাকুন, কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার যাচ্ছি সংবাদের পুরো অংশে। দেশ জুড়ে শুরু হয়েছে করোনার পরীক্ষামূলক গণটিকা কার্যক্রম, কিন্তু ভ্যাকসিনের সংখ্যা সীমিত হওয়ায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। টিকা না পেয়ে ক্ষুব্ধ অনেকে ফিরে যান। এনআইডি দিয়ে সিরিয়াল দেওয়াও ছিল এক এক সেন্টারে এক এক রকম। যদিও মেয়র বলছেন পর্যাপ্ত মজুদ আছে। 6 দিন ধারাবাহিকভাবে সকলেই আসবেন এই কার্যক্রমের আওতায়। ঢাকার 2 সিটির সবগুলো ওয়ার্ডে একটি করে কেন্দ্রে চলে এই টিকাদান। ভ্যাকসিন নাই, এই জনগণের কষ্ট দেওয়া না, 3-4 ঘন্টা লাইনে দাঁড়ানো। আমাদেরকে বাঁচানোর জন্যই তো এগুলো, তার চেয়ে বড় ঝুঁকিতে ফেলে দিচ্ছে আমাদেরকে। আমরা কষ্ট দেওয়ার তো উচিত ছিল না। রিক্সা ভাড়া 30 টাকা দিয়েছে, করোনা কালের 30 টাকা থাকলে 30 টাকাতে বাচ্চারা খাওয়ানো যায়। টিকা না পেয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন তারা। হট্টগোল তৈরি হয় কেন্দ্রগুলোতে। টিকা কার্যক্রমের জন্য সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সময় নির্দিষ্ট, কিন্তু বেলা 12:30 নাগাদ অনেক কেন্দ্রে শেষ হয়ে যায় ভ্যাকসিন। সিরিয়াল আর টিকা না পেয়ে অনেকেই ফিরে যান ক্ষোভ নিয়ে। এই যে ভোটার আইডি কার্ড ফটোকপি নিয়ে দাঁড়ায় আছে, মানে একজন লোকও টানে না এখান থেকে, বলে যে একটাও নাই। আমি টাকায় দেখলাম, আমার পরে 10 জনকে ওরা ভিতরে দিল, আমাকে দিল না। সকাল থেকে এসে লাইনে দাঁড়ায় আছে, কিন্তু টিকা নাই। বলে যে টিকা শেষ, মেয়র সাহেব গেছে গে, টিকাও গেছে গে। 350 জনের লিস্ট আসছে, যেখানে 1000-এর উপরে কেন আরো বেশি হবে। তাহলে আমরা কোথায় যা ভ্যাকসিনটা দিব? আমরা লাইন ধরে আমরা এই জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে একটু লাভ হয়েছে। টিকা কার্যক্রম দেখতে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে যান ঢাকা উত্তরের মেয়র। জানান পর্যাপ্ত মজুদ আছে। 6 দিন চলবে, তারপরে গ্যাপ দিয়ে টিকা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকের টিকা পাবে। প্রতি কেন্দ্রে 2 জন করে টিকাদান কর্মী আছে, এছাড়া আমাদের 3 জন করে স্বেচ্ছাসেবক আছে। এর আগের দিনের শুরুতে গণটিকাদান কর্মসূচি ঘিরে রাজধানীর প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। শুধু এনআইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পারায় এই উদ্যোগকে স্বাগত জানান তারা। এটাই ভালো যে আমি নগদ আসলাম, নগদ আইকে কইটা গেলাম। শিক্ষিত লোকদের কথা বলে আমার ওই যে ভোটার আইডি কার্ড নাম্বার সব কিছু করে নিয়ে একবারে রেডি করে এখানে একটু সুযোগ পেলাম। বাড়ির পাশাপাশি টিকাটা পেয়ে আমি অনেক আনন্দিত। আমার এনআইডি আছে, এটা সরকার আবার সব কিছু ডিটেলস দেওয়া আছে, তাই আমার নিবন্ধন করার দরকার নাই। আমি ভোটার কার্ড নিয়ে আসছি, আমার টিকা দিয়ে দিচ্ছি। চাকরি বাকরি করি, আমরা খুব সহজলভ্য হয়েছে আমাদের জন্য এই জিনিসটা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, গ্রামের মানুষকে সচেতন করতেই গণটিকাদান কর্মসূচি। টিকার ব্যবস্থা আমরা প্রতিনিয়ত বাড়াবার চেষ্টা করছি, আনার চেষ্টা করছি। গ্রামের যারা দরিদ্র লোক, বয়স্ক লোক, তাদের মধ্যে অনীহাও ছিল এবং তারা আসেও নাই টিকা নিতে। আমরা সেই জন্য টিকা তাদের কাছে নিয়ে যাচ্ছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে গ্রামাঞ্চলেও দিনভর চলে গণটিকা কার্যক্রম। সব কেন্দ্রেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। বয়স্কদের অগ্রাধিকারের কথা বলা হলেও অনেক কেন্দ্রেই তা মানা হয়নি। টিকা স্বল্পতায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফিরে যেতে হয়েছে অনেককে। তবে খুলনায় একটি কেন্দ্রে বৃদ্ধ এক নারীকে পরপর 2 ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান, তাই বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগে মানুষের লম্বা লাইন। রাজশাহীতে ভ্যাকসিন নিতে বয়স্কদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তবে কোথাও কোথাও অগ্রাধিকারের বিষয়টি মানা হয়নি। সংখ্যা নির্ধারিত থাকায় টিকা না পেয়ে ফিরে যান অনেকে। 50 বছরের আগে ঊর্ধ্বে যারা এদেরকে তো আগে দেওয়ার দরকার, তো ভিড় তো লেগে আছে। মনে প্রাণে বিশ্বাস রাখি যে টিকাটা ভালো বাংলাদেশ সরকার নিয়ে এসছে, আমরা সন্তুষ্ট আর কি। ফেনী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দেখা দেয় বিশৃঙ্খলা। নিবন্ধন করেও ওই এলাকার ভোটার না হওয়ায় টিকা পাননি অনেকে। আগে থেকে বিষয়টি অবহিত না করায় ক্ষোভ জানান তারা। টিকা স্বল্পতাতেও ফিরিয়ে দেওয়া হয় অনেককে। টিকা কার্ড নিয়ে আসলেই যার যার কেন্দ্রে ওই কেন্দ্রে আমাদেরকে দিয়ে দিবে। এখন আমরা এখানে আসার পরে আমাদেরকে বলতেছে যে ওয়ার্ডের ওই ওয়ার্ডের ভোটার হতে হবে। যাতায়াতকারী ভাড়া দিয়ে আসতে হইতেছে, মাত্র 200 টাকা নিয়ে একটা লোককে দাবাত দিছে তারা। এই যে এতগুলো লোক আসি ঘুরে যেতেছে, তাদেরকে তো এটা একটা হয়রানি। একটি ওয়ার্ডে 200 করে 3600 ডোজ আমাদেরকে দিয়েছে, কিন্তু মানুষের চাহিদা অনেক প্রচুর। সিলেটের কেন্দ্রগুলোতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। তাৎক্ষণিক নিবন্ধন কার্যক্রমে ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। যারা আজ টিকা নিতে পারেননি তাদের রবি ও সোমবার দেওয়ার কথা জানানো হয়। গরমে বাবা থাকতে না, খাইছি না, আনা খাওয়া কেউ আগে টাকা দেন না। রেজিস্ট্রেশনের সময় বেশি লাগতেছে, লুকবল কম। রবি সোম এই ক্যাম্পেইন চলবে এবং আমরা সেই ক্যাম্পেইনে যারা রেজিস্ট্রেশন করেছে বাট মেসেজ পায়নি তাদের অন্তর্ভুক্ত করব। খুলনাতেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে ফিরে যান অনেকে, তবে একজনকে পরপর 2 ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। ভিতর গেছি, এবার এই শহর গুনে ওই শহরে আইসি দিয়েছে, সোভানের বউ দিয়েছে। এবার আমার বাসুরের ছেলে কেইন বসেন, আবার এই শহরে বই ওইন বইছে, আর এই ইন্দু ভিডিও আবার একটা দিয়েছে। আমরা খোঁজ নিচ্ছি, আমরা দেখি এই ধরনের কোনো কিছু হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমাদের এই টিম আছে। চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ শহর এবং গ্রামাঞ্চলে অনেকটা নির্বিঘ্নেই চলে গণটিকা কার্যক্রম। ভ্যাকসিন পেয়ে খুশি প্রত্যন্ত এলাকার মানুষ। মুরব্বীরা ভয় করতে আছে, আমরা তো আইলাম খুব সুন্দরভাবে, তো টিকা লইলাম সুষ্ঠুভাবে। এত আমাকে এখন তাক তো মনে করি না কোনো কিছু। ফার্স্ট টাইম যেহেতু অনেক বেশি এক্সাইটেড, ভালো লাগতেছে পরিবেশটা। অন্যান্য জেলা শহর ও ইউনিয়নগুলোতেও টিকা নিতে আসা মানুষের ভিড় ছিল। এ সময় অধিকাংশ কেন্দ্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। জাহিদ হাসান, যমুনা নিউজ। করোনায় দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 261 জন। এ নিয়ে মোট মৃত্যু 22,411। শনাক্ত হয়েছেন আরও 8,136 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 25.65%। নমুনা পরীক্ষা হয়েছে 31,714টি। এ পর্যন্ত শনাক্ত 13,43,369 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 16,383 জন। মোট সুস্থ 11,88,820 জন। মৃত 261 জনের মধ্যে পুরুষ 152 আর নারী 109 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 101 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রামে 62, খুলনায় 45, ময়মনসিংহে 16, বরিশালে 12, রংপুরে 10, রাজশাহীতে 8 এবং সিলেটে 7 জন মারা গেছেন। রাজধানীতে চালু হলো প্রায় 400 শয্যার করোনার ফিল্ড হাসপাতাল। সেন্ট্রাল অক্সিজেন সহ রয়েছে 40টি আইসিইউ বেড। বিএসএমএমইউতে এই হাসপাতালের উদ্বোধন করে প্রধান স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আগামীতে এটি 1000 বেডে উন্নীত করা হবে। নতুন এবং মুমূর্ষু করোনা রোগী পাবেন অগ্রাধিকার। করোনায় দেশে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা 200-র ওপর। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। আইসিইউ এমনকি সাধারণ বেডের জন্যই হাহাকার। আমি এখানে টেস্টই করাইতে পারতেছি না, ইমার্জেন্সি ভাবে কোনো মতেই না। অনিশ্চয়তা থাকলেও কিছু করার থাকবে না, না থাকলেও এখন একমাত্র হায়াতের উপরেই বিশ্বাস রেখে চলতে হবে ভাই। এমন পরিস্থিতিতে রাজধানীর বিএসএমএমইউতে চালু হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল। প্রথম ধাপে 357 শয্যা দিয়ে এটি চালু হয়েছে, যার মধ্যে রয়েছে 40টি আইসিইউ। দ্বিতীয় ধাপে এখানে যুক্ত হবে 243টি বেড। পর্যায়ক্রমে হাসপাতালটি 1000 শয্যায় উন্নীত করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার এখানে চলে এসেছে, নার্স চলে এসেছে এবং অন্যান্য যে স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও এখানে চলে এসেছে। আমরা আশা করি এই হাসপাতালটি আজকের পরে থেকে শুরু হয়ে যাবে। আধুনিক সব রকমের সুবিধা থাকছে হাসপাতালটিতে। চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন নতুন ও মুমূর্ষু করোনা রোগীরা। লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসানো হয়েছে। এখানে টেস্ট করার জন্য
একটি ছোট ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। এখানে পোর্টেবল এক্সরে মেশিন আনা হয়েছে, এখানে ইসিজি মেশিন আনা হয়েছে, সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। আইসিইউতে যা যা থাকে ভেন্টিলেটর সহ এবং সিপ্যাপ বাইপ্যাপ যা কিছু মেশিন লাগে সবই এখানে দেওয়া হয়েছে। নতুন রুগী এবং যারা মুমূর্ষু রুগী তারাই এখানে আসবে এবং তাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। বিএসএমএমইউ উপাচার্য স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেন। দুটো জিনিস মনে রাখবো, মাস্ক, টিকা। আমরা মাস্ক করবো এবং টিকার ব্যবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন। চলমান সংকটে এই ফিল্ড হাসপাতাল করোনা চিকিৎসায় আশার আলো দেখাবে মনে করছেন সবাই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নায়িকা পরিমণি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইনকে ডিবির সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। বোট ক্লাব মামলার প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন। অভিযোগ 1 আগস্ট সাকলাইনের সরকারি বাসায় 18 ঘন্টা অবস্থান করেছিলেন পরিমণি। নায়িকার গাড়ি চালকও নিশ্চিত করেছেন সেই তথ্য। তুরাগপাড়ে বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এই অভিযোগে গত জুনে মামলা করেন নায়িকা পরিমণি। গ্রেফতার হন ক্লাব পাড়ার পরিচিত মুখ ব্যবসায়ী নাসিরুদ্দিন ও অমিসহ কয়েকজন। এই ঘটনার সময় দায়ের হওয়া একটি মামলার তদারক কর্মকর্তা গোলাম সাকলাইনের সাথে পরিমণির সখ্যতার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি সিসিটিভির ফুটেজও এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এতে দেখা যায় রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8টা 15 মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামেন আলোচিত নায়িকা পরিমণি। রিসেপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে পরিমণির গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1:30টার দিকে এই ভবনের সামনে আবারও আসে পরিমণির গাড়িটি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক। পরিমণির গাড়ি চালক নাজির জানান, পরিমণির সাথে ছিলেন ডিবি কর্মকর্তা সাকলাইন। ওখানে আমি নামাই দিয়ে বলতে, তুমি গাড়ি পার্কিং করে তুমি বাসায় চলে যাও, যদি ফোন দিই তাহলে আসবা। পরে রাত 10টার দিকে ফোন দিয়েছে, বলছে যে নাজির ভাই আসে আমাকে নিয়ে যান। পরে আমার সাথে আবার গেছিলো ওনার খালাতো বোন আর বোন জামাই, বলছে ওদেরকে নিয়ে আসেন, আমরা একসাথে চলে যাব। পরে ওনার সেই খালাতো বোন নাই আমার সাথে গেছিলো, আর আমরা একসাথে চলে আসি রাত 1টা বাজে তখন। এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। গোলাম সাকলাইন পরিমণির সাথে সম্পর্ক এবং সরাসরি বাসায় প্রবেশের বিষয়টি অস্বীকার না করে বলেছেন, মামলাটির চার্জশিট জমা দেওয়ার পর পরিমণি কেন যে কোনো কারোর সাথে সম্পর্ক চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। ম্যাডাম আমাকে বলছে চলো হাতিরঝিল চলো, গেছি তো আপনার পুলিশ প্লাজার ওখান থেকে আর কি উনি উঠছে সাকলাইন সাহেব। ওটা একটু ওই ব্রিজের মধ্যে কথাবার্তা বললো। ম্যাডাম রেগুলার মদ খায় গাড়ি। হাতিরঝিলে ওই তো বললাম, ওইটাই বললাম ব্রিজের উপরে ওটা কথা বলছে। দীপুর সাথে থাকে, আমি তো গাড়িতে আমার রেখে গেছে। ঘটনার প্রাথমিক তদন্তের পর সাকলাইনকে প্রত্যাহার করা হয়েছে মহানগর গোয়েন্দা বিভাগের সব ধরনের কার্যক্রম থেকে। সাকলাইন ভাইয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে নাকি? ডিবি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে? সরিয়ে দেওয়ার বিষয়টা আমরা বলেছি, এটা সরাই দেওয়ার জন্য বলা হয়েছে, সরাই দিয়ে তারপরে ইনকোয়ারি করে দিতে হবে। ডিএমপি কমিশনার বলেন, বাদীর সাথে মামলার তদারকি কর্মকর্তার এমন সম্পর্ক থাকলে সেটা অনৈতিক। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। পরিমণির সাথে জড়িত থাকা বা রাঘব বোয়ালরাও ছাড় পাবেন না বলে জানিয়েছে সিআইডি। মামলার তদন্তভার গ্রহণের পর একথা জানায় সংস্থাটি। সকালে সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পরিমণির অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যার সম্পৃক্ততা পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় পরিমণি ও তার সহযোগী রাজের বিরুদ্ধে হওয়া মামলা শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়। ওই দিন রাতেই পরিমণি ও রাজকে নেওয়া হয় সিআইডি কার্যালয়ে। মামলার বিষয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, এরই মধ্যে পরিমণিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তারা। প্রভাবশালী কেউ জড়িত থাকলেও ছাড় পাবে না বলে জানান তিনি। আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো
যারা এর সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। পরিমনির সাথে ডিবি কর্মকর্তা গোলাম সাকলাইনের সখ্যতার বিষয়টিও তদন্ত করা হবে বলে জানিয়েছে সিআইডি। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরিমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। দুপুর 2টার দিকে জিমিকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এর আগে বনানী থানার মাদক আইনে জিমির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুক্রবার রাতে বনানী থেকে জিমিকে আটক করে ডিবি পুলিশ। জুন মাসে ঢাকা বোট ক্লাবে গিয়ে নির্যাতন এবং ধর্ষণ চেষ্টার শিকার হওয়ার অভিযোগ তোলার পর জিমির নামও আলোচনায় আসে। জিমিও সেদিন বোট ক্লাবে পরিমনির সঙ্গে ছিলেন। পরিমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, পরিমনির ঘটনা চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। শিল্পী সমিতি কোনোভাবেই অন্যায়কে প্রশ্রয় দেয় না জানিয়ে মিশা সওদাগর বলেন, সমিতির সব সদস্যের মতামত নিয়ে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে চিত্রনায়িকা একা সদস্যপদও স্থগিত করা হয়েছে বলে জানান মিশা সওদাগর। চিত্রনায়িকা একা এবং পরিমনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অধ্যক্ষ 7/8/2021 তারিখের গঠনতন্ত্রের যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তথাকথিত মডেলিংয়ের আড়ালে মাদক এবং অস্ত্র চোরাচালানের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন পিয়াসা, মিশু এবং জিসান চক্র। বিশেষ কৌশলে টোপ ফেলে প্রভাবশালীদের সাথে সখ্যতা তৈরি করতেন তারা। ঘনিষ্ঠতা গড়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার সাথেও। এই সুযোগে তাদের অস্ত্র এবং মাদকের ব্যবসা জমে ওঠে। অবৈধ পথে বিপুল অর্থবিত্তের মালিক বনে যান তারা। গ্রেপ্তারের পর পিয়াসা এবং মিশুর স্বীকারোক্তি সত্যিই অবাক করার মতো, জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। অজ্ঞাত স্থানে এভাবেই অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার 2 সহযোগী। একজন সৌরভ ওরফে কিলার সৌরভ, স্নাইপার রাইফেল হাতে অন্যজন। এমনকি মডেল পিয়াসার হাতেও দেখা গেছে ভয়ঙ্কর উজি গান। এ ছবি ভাবিয়ে তোলে সবাইকে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা ভিডিও দেখে নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পিয়াসা চক্রের অস্ত্র ভাণ্ডারের খোঁজে মাঠে নামে গোয়েন্দারা। তাদের ধারণা, মডেলিংয়ের মতো ঝলমলে পেশার আড়ালে অত্যাধুনিক এসব অস্ত্রের চালান ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত মিশু হাসানের কাছে আমরা মাদক পেয়েছি, অস্ত্র পেয়েছি এবং পর্নোগ্রাফি অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হবে। ডেইরি ফার্মের আড়ালে চলত অস্ত্র এবং মাদক কেনাবেচা। মৌসহ পিয়াসা চক্রের মডেলরা ছিলেন মার্কেটিংয়ের দায়িত্বে। এর বাইরে পিয়াসার সুবিশাল অ্যাপার্টমেন্টে প্রতিনিয়ত আয়োজন হতো ডিজে পার্টি, যেখানে ভিআইপি থেকে শুরু করে অনেক হাই প্রোফাইল অতিথি হারিয়ে যেতেন মাদকের নীল নেশায়। এরপর তাদের গোপন ছবি তুলে চলত ব্ল্যাকমেইলিং। বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবন সহ মাদক পরিবহন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে থাকে। যারা পার্টিতে অংশগ্রহণ করে থাকে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। পিয়াসা মিশু চক্রের অর্ধশতাধিক নাম আছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। চোরাই পথে দামি বিলাসবহুল গাড়ি এনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত তারা। এদের কেউ কেউ এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন। তবে এলিট ফোর্স র্যাব বলছে, এবার আর পার পাবে না অপরাধীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে সিআইডি। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এই তল্লাশি চলে। এ সময় অধিকতর তদন্তের জন্য হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ব্যাংক স্টেটমেন্ট এবং পাসপোর্ট জব্দ করা হয়। গত 29 জুলাই হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এরপর তার বিরুদ্ধে গুলশান থানায় 2টি মামলা করে। হেলেনা জাহাঙ্গীর বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন। 15-20 জন হবে সিআইডি। জি, কেউ সিভিল আছে, কেউ আবার পোশাক পরা আছে। ওই জিনিসগুলো এলোমেলো অবস্থায় আছে। ওনারাও ওগুলো ঘুরে ফেরা দেখছে আর কি, সব কিছু খুলে মেলে দেখছে। এমনি কাগজপাতি
ব্যাংকের কাগজপাতি, ল্যাপটপ, পাসপোর্ট এগুলো নিতে দেখছি আর কি। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 204 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া 204 জনের মধ্যে ঢাকায় 194 জন এবং ঢাকার বাইরে আছেন 10 জন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন 997 জন ডেঙ্গু রোগী। সকালে নগর ভবনে ব্রিফিংয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জনসচেতনতার মাধ্যমে এডিস মশার, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। আপনার ডাবের শ্বাস খাবেন, তারপরে যারা খাবেন তারা বলবেন ওই ডাবের ওকে যে 6টা টুকরা করে ডাবটাকে কেটে দেওয়া হোক। টায়ার যদি পান আপনারা 50 টাকা করে আমি দিব, ভাঙ্গা কমোডের জন্য আমি 50 টাকা করে দিব, কৌটা যদি পান কোটার জন্য আমি 10 টাকা করে দিব। আমি চাই নগরবাসীকে একসাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে এগিয়ে আসার জন্য। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সিন্ডিকেটের কবলে পড়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এতে ব্যাহত চিকিৎসা সেবা। পরিচালক বলছেন, স্পেকট্রার সাথে চুক্তির পর চাহিদা মতো অক্সিজেন দিতে গড়িমসি করছে লিন্ডে। 2 মাস ধরে দফায় দফায় চিঠি দিয়েও তা মিলছে না। সেখানে বেসরকারি একটি হাসপাতালে সার্বক্ষণিক লাগিয়ে রাখছে ট্যাঙ্কার। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন থেকে তরল অক্সিজেন সরবরাহ করে লিন্ডে বাংলাদেশ। ঝুঁকি কমাতে গত বছর করোনাকালীন সময়ে স্পেকট্রার সাথে চুক্তি করে সরকার। আর এতেই স্বাভাবিক সময়ে যে অক্সিজেন সরবরাহ ছিল তা আর বাড়ায়নি লিন্ডে বাংলাদেশ। গত 2 মাস ধরে বারবার চিঠি দিয়েও লিন্ডের কাছ থেকে নিরবচ্ছিন্ন অক্সিজেন পায়নি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। মন্ত্রণালয়ের নির্দেশে স্পেকট্রা এখানে আর একটা ট্যাঙ্ক বসাইছে 20,000 লিটারের। এই জিনিসটা লিন্ডে সহজভাবে অ্যাকসেপ্ট করে নাই। তাদের এ ব্যাপারে একটা আপত্তি আছে যে এখানে আমরা এককভাবে সাপ্লাই দিতে আমি স্পেকট্রা কিভাবে এখানে আসলো। অথচ দেখা যায় এই লিন্ডেই বেসরকারি একটি হাসপাতালে সার্বক্ষণিক অক্সিজেন ট্যাঙ্কার লাগিয়ে সরবরাহ করছে অক্সিজেন। লিন্ডে আমাদের লিকুইড অক্সিজেন দিতেছে আর আমাদের যে ওই স্পেকট্রা আমাদের সিলিন্ডার করে দিতেছে। স্পেকট্রার এগুলো মানে তারা এই পর্যাপ্ত পরিমাণ, আমার কাছে মনে হয়েছে তাদের তো পর্যাপ্ত পরিমাণ নাই। তারা আমাদের যে সিলিন্ডারগুলো মানে সঠিক সময়ে সাপ্লাই দিতে পারে না। এসব বিষয়ে কথা বলতে চাইলে লিন্ডে বাংলাদেশের পক্ষ থেকে এক ইমেইল বার্তায় জানানো হয়, চুক্তি অনুযায়ী তারা সিওমেক হাসপাতালে সরবরাহ করে যাচ্ছে অক্সিজেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। অন্যদিকে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা। চুক্তি হচ্ছে আমাদের প্রয়োজন মতো অক্সিজেন নিব, 10 লিটার নিব বা 10,000 লিটার নিব, 20,000 লিটার নিব, এরকম তো কোনো চুক্তি হয় না। চুক্তি তোমার সাথে আমার চুক্তি, তুমি আমার প্রয়োজন মতো অক্সিজেন দিবা। লিন্ডের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের এমএজি ওসমানী মেডিকেলে নিমিউ থেকে আমাদের অর্ডার দিছে, আমরা ট্যাঙ্কি পাঠাচ্ছি, হসপিটাল চাইছে আমরা দিছি। চিকিৎসকরা বলছেন, মহামারীর এ সময়ে প্রতিযোগিতা না করে মানুষ বাঁচানোর চেষ্টায় নামতে হবে। কোম্পানিগুলোর সাথে কেন্দ্রীয়ভাবে চুক্তিকেই দুষছেন মেয়র। অক্সিজেনওয়ালাদের মধ্যে কিছু সিন্ডিকেট আছে, একটারে দিলে আর একটা দিতে চায় না। আপনি যদি সেকেন্ড লাইন ক্রিয়েট করতে চান যে আমি লিন্ডের কাছে নিচে স্পেকট্রারে বলে রাখি, তখন দেখবেন তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কিছু এইখানে আমরা একটু শিকার হইতেছি। আজকে যেটা হচ্ছে এখানে 2 কোম্পানির ঠেলাঠেলি, আমাকে কম দিচ্ছেন তা আমি কেন দেব, ওনাকে বেশি দিচ্ছেন তো উনি দেখ। হ্যাঁ, তো এই যে অবস্থা, এই অবস্থার কারণে আমরা কিন্তু সবাই। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজে টানা 4র্থ জয় পাওয়া হলো না টাইগারদের। লো স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের করা 9 উইকেটে 104 রান, 7 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতেই পার হয় অজিরা। সিরিজ হাতছাড়া হলেও প্রথম জয়ে হোয়াইট ওয়াশের শঙ্কা এড়ালো মাইটি অস্ট্রেলিয়া। 105 রানের টার্গেট, 3 ওভার শেষে স্কোর বোর্ডে 1 উইকেটে 15 রান অস্ট্রেলিয়ার। এরপর ম্যাচের চেহারা বদলে দেওয়া সাকিবের সেই ওভার। চতুর্থ বলটি ছাড়া বাকি 5টি বলে 5 ছক্কা হাঁকান ওজি ব্যাটার ড্যান ক্রিস্টিয়ান। তার 1 ওভারে 30 রানেই ম্যাচে ফিরিয়ে আনে সফরকারীদের। তারপরও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় টাইগাররা। সিরিজের প্রথম 3 ম্যাচের মতো চতুর্থটিতেও দুর্দান্ত পারফর্ম করেন বোলাররা। পঞ্চম ওভারে বেন ম্যাকডারমটকে নাসুম আহমেদ আর ষষ্ঠ ওভারে 15 বলে 39 করা ক্রিস্টিয়ানকে সাজঘরে ফিরিয়ে লো স্কোরিং ম্যাচটিও জমিয়ে তোলেন মোস্তাফিজ। এরপর ময়েজেস হেনরিক্স, অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শ সাজঘরে ফিরলে 65 রানে 6 উইকেট হারিয়ে বসে ওজিরা। টাইগারদের চোখেও ভাসতে শুরু করে জয়ের স্বপ্ন।
এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে আসেন অ্যাস্টন এগার। 27 বলে স্কোর বোর্ডে সমান 27 রান যোগ করে যখন ফিরেছেন এই অলরাউন্ডার, তখন অতিথিদের স্কোর 7 উইকেটে 99। এরপর 15 বলে 6 রানের টার্গেটটা সহজেই পেরিয়ে সিরিজের প্রথম জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। এদিকে ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। স্কোর বোর্ডে 24 রান যোগ করার পর ঘটে ছন্দপতন। সৌম্য সরকার 8 রান করে হ্যাজেলউডের শিকারে পরিণত হলে এরপর নাইম শেখ সাকিব আল হাসান জুটির অবদান সমান 24। 15 করা সাকিবকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন হ্যাজেলউড। এরপরই ধস বাংলাদেশের ইনিংসে। স্কোর বোর্ডে পরের 30 রান যোগ হতেই টাইগাররা হারায় 4 উইকেট। মাহমুদুল্লাহ, নুরুল হাসান সোহান ফেরেন ডাক মেরে, আর সেট হয়ে নাইম শেখ 28 আর আফিফ হোসেন 20 রান করে কাটা পড়েন অ্যাস্টন এগারের স্পিনে। 78 রানে তখন 6 উইকেটের দল স্বাগতিকরা। বাংলাদেশের স্কোর 100 রানের গন্ডি পেরিয়েছে মূলত শেখ মেহেদির 16 বলে 23 রানের ইনিংসে। 9 উইকেটে 104 রান করে বাংলাদেশ। যে স্কোরটা 6 বল আর 3 উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে পুঁজি মাত্র 104 রান। তার উপর সাকিব আল হাসানের করা চতুর্থ ওভারে ড্যান ক্রিস্টিয়ান 5টি ছক্কা হাঁকিয়ে স্কোর বোর্ডে 30 রান যোগ করে ম্যাচটা অনেকটাই পুড়ে ফেলেন অস্ট্রেলিয়ার পকেটে। এমন পরিস্থিতিতেও পুরো সিরিজের ধারাবাহিকতায় দুর্দান্ত পারফর্ম করে বোলাররা লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত। তবে বিবর্ণ ছিল ব্যাটসম্যানরা, 4 ম্যাচেই ছিলেন ধারাবাহিকভাবে ব্যর্থ। তাই তো সিরিজের শেষ ম্যাচে এই ডিপার্টমেন্টে উন্নতিটা চাই খুব করে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আবারও ইসরায়েলের আগ্রাসনের শিকার হলো ফিলিস্তিনিরা। শুক্রবার পশ্চিম তীরের এক বিক্ষোভে ইহুদি বাহিনীর গুলিতে প্রাণ গেছে এক ফিলিস্তিনির। আহত অন্তত 21 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানায় প্রায় 700 ফিলিস্তিনি যোগ দেয় পশ্চিম তীরের বিক্ষোভে। নতুন বসতি নির্মাণের প্রতিবাদ জানায় তারা। তেল আবিবের দাবি, সেনাদের লক্ষ্য করে পাথর এবং পেট্রোল বোমা ছোড়ে আন্দোলনকারীরা। জবাবে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ইমাদ দেইকেত নামে একজন। তার বয়স হয়েছিল 38 বছর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসও ছোড়ে ইসরায়েলি বাহিনী। ঘটে হতাহতের ঘটনা। পরে নিহতের মরদেহ নিয়ে মিছিল করে বিক্ষোভকারীরা। পাল্টাপাল্টে হামলায় উত্তেজনা বেড়েই চলেছে ইসরায়েল লেবানন সীমান্তে। বিশাল ট্যাঙ্ক বহর নিয়ে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক প্রস্তুতিতে তৈরি হয়েছে পুরো দস্তুর সংঘাতের আশঙ্কা। টানা তৃতীয় দিনের মতো রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন জাতিসংঘ সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। শুক্রবারও লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়ে হিজবুল্লাহ। জবাবে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ট্যাঙ্ক বহর নিয়ে সীমান্তে রীতিমতো রণপ্রস্তুতি তাদের। সংঘাত শুরুর জন্য দুপক্ষই দায়ী করছে একে অপরকে। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ গেরিলাদের দাবি, ইসরায়েলি হামলার জবাব দিতেই 3 দিনে 29টি রকেট ছুড়েছে তারা। যদিও তেল আবিবের অভিযোগ, হামলা শুরু করেছে হিজবুল্লাহ। পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুপক্ষকেই হামলা বন্ধের তাগিদ সংস্থাটির। ইসরায়েল লেবানন সীমান্তে নতুন উত্তেজনা নিয়ে মহাসচিব উদ্বিগ্ন। সব পক্ষকেই বলবো, স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। আবারও সংকটে বোঝা বইবার ক্ষমতা লেবাননের নেই। আমাদের প্রতিনিধি সব পক্ষের সাথে যোগাযোগ করছেন, অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন তাদের। হিজবুল্লাহর ছোড়া বেশিরভাগ রকেটই ভূপাতিত করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হুঁশিয়ারি দেন, উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি আছে তেল আবিবের। এমনিতেই গত বছর বৈরুত বন্দরে বিস্ফোরণের পর থেকে অর্থনৈতিক সংকটে লেবাননের মানুষ। এর মধ্যে নতুন করে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ে আতঙ্কিত সাধারণ লেবানিজরা। সত্যি বলতে যা হচ্ছে তার জন্য কোনোভাবেই আমরা দায়ী নই। এটা কোনো খেলা নয়। আমরা আর সংঘাত চাই না। কেবলই একটা যুদ্ধ শেষে একটু নিঃশ্বাস নিচ্ছিলাম। আবারও শুরু। পরিস্থিতি ভয়ঙ্কর। 70-এর দশকে যেমন ফিলিস্তিনিরা গেরিলা আক্রমণ চালাতো, আমাদের অবস্থা এখন তেমন হয়েছে।
অবৈধ দখলের অভিযোগ তুলে মাঝে মধ্যে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। তবে দুপক্ষের সবশেষ বড় ধরনের সংঘাত হয় 2006 সালে। মাসব্যাপী সংঘাতে প্রাণ যায় 1200-র বেশি লেবানিজ ও 160 ইসরায়েলের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল আজকের রাতের বাংলাদেশের আয়োজনে। শেষ করার আগে আপনাদের আরেকবার মনে করে দিতে চাই, আপনারা ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।